সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টকশো। এই সময়ে আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। দর্শক, আগামী 30 ডিসেম্বর দেশের 234টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা এসেছে, তফসিল এসেছে। এই নির্বাচনের প্রচারে মন্ত্রী সাংসদরা অংশ নিতে পারবেন না, সে কথাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তফসিল ঘোষণা করে তিনি কথা বলেছেন। এটি একটি আলোচনার বিষয়। এছাড়া দেশে সাংগঠনিকভাবে জঙ্গি সংগঠন আইএসের কোনো অস্তিত্ব নেই বলে আবারও মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। কথা তিনি আগেও বলেছেন, আবারও তিনি পুনর্ব্যক্ত করেছেন। তবে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবি নেতা এবং আইএসের সমন্বয়কারী হিসেবে পরিচিত শেফায়েতুল কবির সহ এই সংগঠনের 4 জনের বিরুদ্ধে আজকে আদালত অভিযোগ গঠন করেছে। ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন এই অভিযোগটি গঠন করেছেন। এটিও আমরা একটু আলাপ করব যে কি হচ্ছে আসলে আইএস কেন্দ্রিক বিতর্কটা কোন দিকে যাচ্ছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি এখন দেশে লন্ডন থেকে দেশে ফিরে এসেছেন। বিএনপি রাজনীতি কোন দিকে এগুচ্ছে, সামনে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা কি করবে, সে বিষয় নিয়ে আলাপ করব। শুরুতে পরিচিত হব দুই অতিথির সঙ্গে। রয়েছেন জনাব আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সভাপতি, স্বাগত আপনাকে। কি দিয়ে শুরু করব? আমরা শুরু করতে চাই পৌর নির্বাচন নিয়ে শুরু করতে। জনাব আলাল, আপনি বলুন, কারণ পৌরসভার নির্বাচন তো হবেই, এটা স্বাভাবিক নিয়মই হবে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে দলীয়ভাবে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এটি একটি বড় আলোচনার বিষয় এবং সেটি কারণে কৌতূহল বেশি যে বিএনপি সরকারের নানা সমালোচনা হয়েছে, একতরফাভাবে এই ঘোষণা এসেছে, প্রতিপক্ষরা এইভাবে বলছেন নির্বাচনটা একটি কৌশলগতভাবে নির্বাচনটা করা হচ্ছে, নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করছে। এই আলোচনার মধ্যে আপনাদের দল বা জোট এই নির্বাচনে যাবে কিনা সেটা একটা বড় কৌতূহলের বিষয়। সব মিলিয়ে আপনি এই পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণাকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। এ প্রসঙ্গে আমার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে এই সরকারের প্রধান যিনি আছেন, বিশেষ করে তিনি যখন যেটা অঙ্গীকার করেন সাধারণত সেটা পালন করেন, আমরা এমনটা দেখেছি। তো 2014 জাতীয় নির্বাচন, 5 জানুয়ারির যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের পরে ওনার একটি বক্তব্য ছিল যে এটা একটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন, আমরা অতি শীঘ্রই আলাপ আলোচনার ভিত্তিতে জাতীয় সংসদের একটি অংশীদারিত্বমূলক নির্বাচনের ব্যবস্থা করব। সেই ঘোষণাটা ইদানিংকালে আমরা শুনছি না, বরং সাধারণে একটি মীমাংসিত ইস্যু, জেনারেলি সেটেলড একটা ইস্যুকে আনসেটেলড করে দিয়ে আবার এখন দলীয় প্রতীকে এক অংশ এবং দলীয় প্রতীক ছাড়া আর এক অংশের নির্বাচনের তফসিলটি ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এটার প্রেক্ষাপটটা যদি একটু সংক্ষেপে আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই জিনিসটি অনেক দিন ধরে আলাপ আলোচনা হচ্ছিল, একথাটি ঠিক, কিন্তু নির্বাচন কমিশন মাত্র 3 দিন আগে পর্যন্ত বলেছে যে যেহেতু বিল আকারে এটা পাশ হচ্ছে না, সুতরাং আপাতত বোধহয় পূর্বের পদ্ধতিতেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করতে হবে। কিন্তু 3 দিনের মধ্যে দিনরাত্র বিজি প্রেস, ল মিনিস্ট্রি, সংসদের সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়, তারা মিলেমিশে কাজ করে মাত্র 3 দিনের মাথায় বিল পাশ করে তড়িঘড়ি করে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে দিলেন। তো এত তাড়াহুড়ো করা একটা মীমাংসিত ইস্যুকে নিয়ে এই জন্য যেটা প্রয়োজন ছিল স্টেক হোল্ডার যারা আছেন তাদের সঙ্গে একটু আলাপ করা, নিজের পক্ষে নামমাত্র হলেও সরকারি বিরোধী দল হিসাবে জাতীয় সংসদে যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করা, অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করা, কোনোটাই কিন্তু হয়নি। একটু আসছে সেই জায়গাটা এই তাড়াহুড়োটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, এটি একটু দেখার বিষয়। আচ্ছা, আমি ফিরবো আপনার কাছে। একটু তড়িঘড়ি করে করা হচ্ছে, এই আলোচনা আগেও হয়েছে, উনিও এখন আবার বললেন যে এটার মধ্যে সরকার দলের কোনো উদ্দেশ্য কাজ করছে কিনা, এটা উনি একটু সন্দেহের চোখে দেখছেন। ওনার মধ্যে একটা সংশয় মত, তো ওনাকে ধন্যবাদ জানাই। ওনার বক্তব্যের প্রারম্ভে একটা কথা ভালো বলেছেন, বহুদিন পরে হলেও আমার কাছে ভালো লেগেছে, যে সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের কাছে যেটা অঙ্গীকার করেন সেটা তিনি করার চেষ্টা করেন, এটা তার বক্তব্যে তার স্বীকৃতি এসেছে। অর্থাৎ পিপুলের কাছে যেটা কমিটমেন্ট তিনি করেন সেটা করেন, এটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান যোগ্যতা, প্রধান গুণ, এবং এটাই হওয়া উচিত। এবং তড়িঘড়ি শব্দটাকে উনি ব্যবহার করেছেন। তড়িঘড়ি হওয়ার পরে একটা বিষয় সেটেল হয়ে গেছে, যেহেতু পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, আইনে পরিণত হয়ে গেছে, যে এখন পৌরসভা বিল পাস হওয়ার পরে এখন অলরেডি শিডিউল ঘোষিত হয়ে গেছে। এখন এর তড়িঘড়ি করলেও এটা হয়ে গেছে এবং এটাই বাস্তবতা। আমার কথা হলো বাস্তবতাকে মেনেই আপনাকে ডিসিশনে বসতে হবে। এখন তো ওই বাস্তবতা বাইরে যাওয়া যাবে না। আপনার কাছে যেটা সন্দেহের চোখে দেখছেন, এটা সন্দেহের চোখে দেওয়ার কোনো কারণ নেই।
কারণ নির্বাচন হতে যাচ্ছে এবং আজকে থেকে অটোমেটিক্যালি বাংলাদেশে সারা দেশে কিন্তু নির্বাচনী জ্বরে আক্রান্ত বাংলাদেশ। এটা আমি সকাল থেকে লক্ষ্য করেছি, কারণ আমি যেহেতু পার্টি ওয়ার্ডেন সেক্রেটারি, যারা প্রার্থী তারা ছুটে আসছেন তদবিরে, আমার বাসা পর্যন্ত ভিড় জমাচ্ছেন, এর মধ্যে একটা জ্বরে আক্রান্ত এখন। এবং আপনার টকশোতেও কিন্তু মূল আলোচনা বিষয় এটাই, পৌরসভার নির্বাচন যেভাবেই বলুন না কেন। এবং আজকে কোনো কোনো পত্রিকায় আমি দেখেছি যে বিএনপি আনুষ্ঠানিকভাবে ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে, যদিও বিএনপি এখনও তাদের দলীয় সভা করে ঘোষণা দেয়নি। তবে আমি এর আগেও একবার বলেছিলাম এই আপনার এই টকশোতে বসেই যে নির্বাচনে বিএনপি আসছে এবং স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা নির্বাচনে বিএনপি দলীয়ভাবেই অংশগ্রহণ করতে চাচ্ছে। এবং এখনও আমি বলছি, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আলাল ভাই যেভাবে আলাল ভাই ওটা সফটলি বলছেন এখন, যে অনেকটা নিমরাজি ভাব আছে এবং আমরা যেতে চাচ্ছেন এবং যাবেন এবং শেষ পর্যন্ত যাবেন, ভুলের পুনরাবৃত্তি আর করবেন না, ভুলের রিপিটিশন তারা। নিমরাজি মনে হচ্ছে, যদিও বিভিন্ন সূত্রে বরাত দিয়ে বলছে যে না, দল ইতিবাচক ঘোষণা আসতে পারে, সিদ্ধান্ত আসতে পারে। না, আমরা তো যেটা বলেছি, আমি কিন্তু আমার কথা শুরুতে মোটামুটিভাবে বলার চেষ্টা করেছি অ্যাট এ গ্যালেন্স। সেটা হচ্ছে যে আমাদের কাছে প্রত্যাশিত ছিল অংশীদারিত্বমূলক একটু জাতীয় সংসদ নির্বাচন, সেটা আগে হবে, তারপরে এগুলো হবে। কিন্তু এটাকে যেভাবে তৈরি করা হয়েছে সেই জায়গাটাই প্রশ্নটার উদ্রেক হয়েছে। কারণ আপনি দেখবেন, এই যে এর আগে এই সরকারের আমলেই যে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনগুলো হলো, সেখানে 6টি সিটি কর্পোরেশনের মধ্যে শুধুমাত্র বরিশালের মেয়র, যিনি সিটি কর্পোরেশনের হারাধনের একটি ছেলে কামাল, তিনি এখন পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত হন নাই। বাকি সবাইকে কিন্তু বরখাস্ত করে দেওয়া হয়েছে। বিভিন্ন মামলা দেখিয়ে তাদেরকে আইনগত প্রক্রিয়ার মধ্যে আটকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, অথচ তারা বিপুল ভোটের ব্যবধানে এক একজন নির্বাচিত। এই পর্যায়টি কিন্তু চলে গেছে একদম ইউনিয়ন পরিষদ পর্যন্ত, উপজেলা ইউনিয়ন পরিষদ। সেখানে আমাদের পরিসংখ্যান মতে বিএনপির এখন পর্যন্ত 138 জনকে এইভাবে শুধু বরখাস্তই করা হয়েছে। কেউ কেউ জেলে আছেন। এবং সাম্প্রতিককালে যে ব্যাপক হারে ধরপাকড় মাঠ পর্যায়ে, প্রতিদিন আপনারা মিডিয়ায় দেখাচ্ছেন এত শত গ্রেপ্তার, গণগ্রেপ্তার, নিউজ মিডিয়ায় লিখছে, প্রিন্ট মিডিয়ায়। তো তার মধ্যে থেকে কি একটা সন্দেহ আসতে পারে না যে আসলে একটা অপউদ্দেশ্য আছে? আমাদের সিদ্ধান্ত কি হবে, যেহেতু একটি জনগণের মধ্যে বিস্তারিত একটি দল এবং দীর্ঘদিন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে ভালো ফলাফল পাওয়া একটি দল, সেই দল নির্বাচনের ব্যাপারে কি করবে, এ ধরনের ম্যাচুরিটি তো তাদের আছে বলে আমার ধারণা। আমার কিন্তু প্রশ্ন তো এসছে আপনার বিগত নির্বাচন, সাধারণ নির্বাচনে আপনাদের অংশগ্রহণ করা না করার বিষয়ে। না, তখন আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন নাই বলেই সাধারণ নির্বাচনের বিষয়টি তো এখানে আলোচনায় আসছে না। সেটা যদি আমাদের ভুল হয়ে থাকে, কিন্তু আপনারা এই নির্বাচনের আগে আবার সাধারণ নির্বাচন চাচ্ছেন বলছেন। হ্যাঁ, চাচ্ছি। যেহেতু আমি বলেছি যে কথাটি উনি প্রশংসা হিসেবে নিয়েছেন, আমি এটা প্রশংসাই করেছি যে বর্তমান যিনি সরকার প্রধান আছেন তিনি তো যেটা বলেন সেটা করার চেষ্টা করেন, আমরা দেখেছি। তো জাতীয় সংসদ নির্বাচনের চেষ্টাটা করলেন না কেন, যেটা তার অঙ্গীকারকৃত? আমি ওই প্রসঙ্গে বলেছি, সেটা বললে আরও প্রশংসার পাত্র হতেন। আর স্থানীয় সরকার নির্বাচন যেহেতু তৃণমূল পর্যায়ে হয়, তৃণমূলে আমাদেরকে গ্রেফতার, নিপীড়ন, নির্যাতন করে, এলাকা ছাড়া করে একটা ছন্নছাড়া অবস্থা করা হয়েছে। এর মধ্য থেকেও আমার মনে হয় না যে বিএনপি ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দিবে, অথবা সতীর্থ বন্ধুদেরকে নিয়ে যে একটা পাতানো খেলার মতো করে একটা নির্বাচন দেখাবে, সেই সুযোগটা আমরা দেব না। আবার ওই মেয়র ইলেকশনের মতো হয় কিনা? হ্যাঁ, সেই সুযোগটা তখন মেয়র ইলেকশনের মাঝপথে আপনারা সরে এলেন। এটা তো শুধু 3টি সিটের নির্বাচন, সেটারও আরেকটি রাজনৈতিক প্রেক্ষিত ছিল পশ্চাতে। কিন্তু এর আগে যেগুলো হয়েছে সে সময়টায় সরকার এত বেশি আগ্রাসী মনোভাব নিয়েছিল না। কেন মানে ওনার ভাষায় কেন এই আগ্রাসী মনোভাব, কেন এই ধরপাকড়? এটার মধ্যে একটা উদ্দেশ্য দেখছেন তারা? কোনটার মধ্যে আগ্রাসী দেখছেন? যেটা এই যে স্থানীয় পর্যায়ে যারা প্রতিনিধিরা আছেন তাদেরকে জেল জুলুম করা, তাদেরকে নানাভাবে হয়রানি করা, বরখাস্ত করা, এগুলোকে তারা এটা ভিন্ন চ্যাপ্টার। এটা নিয়ে আলোচনা করতে গেলে আপনার মূল প্রসঙ্গ থেকে সরে আসতে হবে। না, স্থানীয় সরকার নির্বাচনের একটা অংশ যেহেতু পৌরসভা, এবং স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এগুলো করা হচ্ছে না। এখানে সুনির্দিষ্ট মামলা যাদের আছে তাদের বিরুদ্ধে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও আমি আইন শৃঙ্খলা বাহিনীকে রিপ্রেজেন্ট করি না, এটা আইন শৃঙ্খলা বাহিনী ভালোভাবে বলতে হবে তাদের কাছে কি রিপোর্ট আছে, কি গোয়েন্দা রিপোর্ট আছে, কার সম্পর্কে কি রিপোর্ট আছে। এবং আমরা তো জানেন যে বাংলা আজকে আপনি যে কথাটা আপনি বলছেন এই প্রসঙ্গটা আপনি পরে আসবেন, তবে এই কথাটাও ঠিক যে আলাল ভাই যে কথাটা বলার চেষ্টা করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছেন যে উনি কথা রাখেন, এটা ভালো কথা। কিন্তু একটা গভর্নমেন্টের হাতে তো বহু এজেন্ডা থাকে, কাজে ওইটা প্রধান এজেন্ডা। হ্যাঁ, ন্যাশনাল ইলেকশন তো এটা প্রধান এজেন্ডা, এটা ইন টাইম তো এটাও হবে। এটা যেটা আপনারা আশা করছেন এটাও ইন টাইম হবে,
এটাও আমি আপনাকে এনশিওর করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সাংবিধানিক রাজনীতিতে বিশ্বাস করেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস 2019 সালে নির্বাচনী পলিটিক্সে বিশ্বাস করেন। কাজে আপনারা প্রতীক্ষায় থাকেন, আশায় থাকেন, নিজেদেরকে সংগঠিত করেন, ইন টাইম জাতীয় নির্বাচনে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এই ধরনের সময় আসছে। তবে এখন যেটা নির্বাচন হতে যাচ্ছে, পৌরসভা, পরে ইউনিয়ন কাউন্সিল, এগুলো কিন্তু এজ এ হোল গ্রাসরুট পর্যন্ত টোটাল পিপুল কিন্তু পার্টিসিপেট করে এবং একটা বিশাল পার্টিসিপেশন থাকে। এবং ইতিমধ্যে তিনি কিন্তু বলে দিয়েছেন যে হ্যাঁ, নির্বাচনে তারা আসছেন। এখন কিন্তু স্পষ্ট হয়ে গেছে তারা আর ভুল করবেন না, ভুলের সংশোধনী আনছেন, ভুলের যেটা রিফেয়ার করছেন আর কি, যেটা ভুল করছেন রিফেয়ার করছেন। এই যে ভুলটা থেকে তিনি তোরে সরে আসছেন, ভুল রিফেয়ার করছেন, নতুনভাবে তারা নির্বাচনী আসছেন, নির্বাচনী পলিটিক্সে আসছেন, সংঘাতের রাজনীতি। আপনার কাছে মনে হচ্ছে যে ভুল স্বীকার করছেন? কথায় মনে হচ্ছে এটা তো এইভাবে বলা যায় না। কিছু কিছু বাংলাদেশের রাজনীতিতে এরকম কালচার এখনো আসেনি, এটা স্বীকার করে না, কিন্তু তার অঙ্গভঙ্গিতে বুঝে নিতে হবে, তার আচরণে ব্যবহারে বুঝে নিতে হবে তারা ভুল করেছিলেন, ভুলের সংশোধনী করছেন। এবং তারা সংঘাতের রাজনীতি, বোমাবাজির রাজনীতি, পেট্রোল বোমার রাজনীতি, এই যে রাজনীতিটা ভুল ছিল এবং মারাত্মক ভুল ছিল, হটকারী পলিটিক্স, যে হটকারী পলিটিক্স থেকে বিএনপি তাকে মুক্ত করে সঠিক জনগণের রাজনীতিতে ফিরে আসবে, এটাই আমরা আশা করছি এবং সেই স্বপ্নও দেখছি। বিএনপি তাকে শুদ্ধ হয়ে ফিরে আসুক গণতান্ত্রিক রাজনীতি, জামাতকে ছেড়ে, সাম্প্রদায়িক রাজনীতিকে ছেড়ে। দলীয় নির্বাচন বা দলীয় প্রতীকী নির্বাচনের প্যাটার্নটা কি হবে, নির্বাচনী প্রচারণার বেলায় মন্ত্রী এমপিদের অংশ নিতে না পারার কথা, ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে একটু আলাপ করব। কিন্তু জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, এই ইলেকশন কমিশন সম্পর্কে নানা সময় আপনারা আপনাদের অভিযোগ, নানা রকম রিজার্ভেশনের কথা বলছেন। এই নির্বাচন যে তারা বিরাট একটা ম্যাসিভ 234টা পৌরসভা নির্বাচন করতে যাচ্ছেন, এই কেন্দ্রিক কোনো মন্তব্য আপনার আছে কিনা? যদি একটা বিষয় আমরা দেখছি যে সিইসি বলেছেন যে এই নির্বাচনে মন্ত্রী সাংসদরা তাদের প্রিভিলেজ নিয়ে কোনো প্রচারণা করতে পারবে না, যদিও আমরা শুনেছি যে তাদের একটা প্রস্তাব ছিল ইলেকশন কমিশন থেকে যে মন্ত্রী এমপিরা প্রচারণা করতে পারবেন প্রথম দিকে আর কি প্রস্তাব। এটা আপনাকে আমি এক কথায় বলি, আহমেদ ভাই যেভাবে সুন্দর করে আর্টিকুলেট ওয়েতে যেভাবে কথা বলেন, এটা একটা বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে মাকড়সার জাল যেটা, সেই মাকড়সার জালের যে তন্তুটা, সুতাটা, এটাকে যদি 1 পন পরিমাণ সংগ্রহ করে এটাকে লম্বালম্বিভাবে জোড়া দেওয়া যেত, তাহলে সমগ্র পৃথিবীটাকে 2 বার পেঁচানো যেত। সুতরাং মাকড়সার জালের মতো কথার ফুল জড়িয়ে ছড়িয়ে তো কথা বললে হবে না। বিষয়টা হচ্ছে এই নির্বাচন কমিশন যে সরকারের একান্ত অনুগত এবং বশংবদক, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে। কারণ তারা এই স্থানীয় সরকারের যে শিডিউল আজকে ডিক্লেয়ার হলো, সেই জায়গায় তারা প্রস্তাব দিয়েছিলেন যে এমপি, মন্ত্রী এবং অন্যান্য যারা হাই অফিসিয়ালস আছেন তারা এই নির্বাচনে প্রচার কাজে অংশগ্রহণ করতে পারবেন। বাট থ্যাঙ্কস টু দি ল মিনিস্ট্রি তারা এটাকে ডিক্লাইন করেছে, তারা বলেছে যে না, এটা করতে পারবে না। তখন নির্বাচন কমিশন এটা মেনে নিয়েছে। এটা প্রেক্ষিত হলো এই। তা কী ধরনের নির্বাচন কমিশন সরকারকে এবং সরকারি দলের প্রার্থীদেরকে তুষ্ট করার জন্য হেন প্রচেষ্টা নাই যেটা না করেছে। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন কতবার পিছিয়েছে শুধু নির্বাচন কমিশনের এই যে সারাক্ষণ হাতজোড় করে বসে থাকার প্রবণতার কারণে। এবং সেই জন্যই আমি বলছি যে যে নির্বাচন কমিশনে যে 234টি করলো, এখানে সংখ্যা অনেক বেশি, সম্ভবত 337 বা এই ধরনের সংখ্যা। পরেরটি তারা দ্বিতীয় ধাপে করবেন। আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কি হবে সেটাও খোলাসা করে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। জেলা পরিষদে কি হবে, উপজেলা পরিষদে কি হবে, সেগুলোও এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। সুতরাং সেই জায়গাটায় নির্বাচন কমিশনের ভূমিকাটা কি হবে এটাও কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি। নির্বাচন কমিশন যদি তাদের আগের চেহারাই থাকে, তাহলে সরকারকে আবারও প্রশ্নবিদ্ধ করা হবে। সাধারণ মানুষের সামান্য যে অধিকারটুকু, একদিনের গণতন্ত্রের অধিকার, সেটাকে আবারও প্রশ্নবিদ্ধ করা। কিন্তু আপনারা আরেকটা থ্যাঙ্কস পেয়েছেন আপনি মোয়াজ্জেম হোসেন আলালের কাছ থেকে, যে নির্বাচন কমিশনের প্রস্তাবনা ছিল সরকারের মন্ত্রী এমপিরা প্রচারণায় অংশ নিতে পারবেন, কিন্তু আইন মন্ত্রণালয়কে উনি ধন্যবাদ দিয়েছেন, প্রকারান্তে সরকারকে ধন্যবাদ দিয়েছেন যে না। এটা তো আমিও খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি যে এমপি মন্ত্রীরা অংশগ্রহণ যে করতে পারবে না, এটাকে আমি হেল করি। হেল করি এটা হেল করি এই কারণে যে মন্ত্রী এমপিরা যদি অংশগ্রহণ করে, তাহলে তো সেখানে নির্বাচনটা তারা তাদের ক্ষমতার প্রয়োগ করতে পারে লোকালি। এই ক্ষেত্রে আইন মন্ত্রণালয় হয়তো বা ইলেকশন কমিটি তো বিধি তৈরি করে, বিধি তো আইনসঙ্গত হইতে হবে, আইনের সাথে সাংঘর্ষিকগুলো চলবে না। সেই ক্ষেত্রে হয়তো বা আইন মন্ত্রণালয় এটা ব্যাটিংয়ে দেখেছে যে আইনের সাথে সাংঘর্ষিক, সেই কারণে এখানে মন্ত্রী এমপিদেরকে এই প্রস্তাব গৃহীত হয়নি। তো এই ক্ষেত্রে তো আলাল ভাইরা আরও আশাবাদী হতে পারেন।
আরো কনফিডেন্ট হতে পারেন যে নির্বাচন নিরপেক্ষ হবে। একটা বিষয় যে বিএনপিও বলছে কিংবা অন্যান্য সবাই বলছে যে স্টেক হোল্ডারদের সঙ্গে কেন আলোচনা করা হলো না, যদিও সরকারকে প্রাইমারিলি এটার জন্য রেসপন্সিবল করা হয়, কিন্তু ইলেকশন কমিশনকেই মানে বেসিক্যালি ইলেকশন কমিশন এগুলো করার কথা। আজকে ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনারা এই নির্বাচন নিয়ে কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন নাই, তো উনি কি বলছেন আমরা একটু দেখি। যে সিইসি বললেন যে যখন আইন হয়েছে তখন আমরা জানতাম না, একবার অধ্যাদেশ জারি করলো, পরে সংসদ নিয়ে বিল পাস করলো, এ নিয়ে আমাদের দুবার কাজ করতে হয়েছে, সময় কম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, সেজন্য রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বসার সুযোগ হয় নাই। এই যে রাজনৈতিক এত বড় একটা সিদ্ধান্ত, স্থানীয় মানে নির্বাচন, তৃণমূলের নির্বাচন, সেখানে রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বসার সুযোগ হয়নি, এটা কতখানি আপনি সরকারি দলের? আমি এই যাবৎ আমার অভিজ্ঞতার আলোকে দেখেছি, এই যাবৎ যত নির্বাচনের জাতীয় নির্বাচনের প্রাক্কালেই স্বাভাবিক কারণে তখন ইলেকশন কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বসে কথা বলে ডিসিশন নেয় কি প্রক্রিয়া নির্বাচনটা করবে। বাট লোকাল গভর্নমেন্ট নির্বাচনে রাজনৈতিক দলের সাথে আনুষ্ঠানিকভাবে বসে মত বিনিময় করে সিদ্ধান্ত কখনো নেয় না। এই ধরনের কোনো অভিজ্ঞতা বা এই ধরনের কোনো দৃষ্টান্ত নজির আমার চোখে পড়েনি। সুতরাং এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, এটার সাথে সরাসরি কিন্তু লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি জড়িত থাকে। লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি এটা বড় সিদ্ধান্ত ছিল না। না এখন প্রশ্ন যে এটা তো পার্লামেন্টে পাস হয়েছে, পার্লামেন্টে মূল স্টেক হোল্ডার তো পার্লামেন্ট। স্টেক হোল্ডার বলতে আমরা কি বুঝি, হোয়াট উই মিন? স্টেক হোল্ডার তো বাংলাদেশের পৃথিবীতে স্টেক হোল্ডার অনেক স্টেক হোল্ডার আছে, শিল্পের একটা স্টেক হোল্ডার, আপনার বিজনেসম্যান কমিউনিটি একটা স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার বলতে অনেক কমিউনিটি আছে, ইঞ্জিনিয়ারের একটা স্টেক হোল্ডার, ডাক্তারের একটা স্টেক হোল্ডার। এখানে মূল স্টেক হোল্ডার হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে যারা রিপ্রেজেন্ট করে, পিপলকে রিপ্রেজেন্ট করে, সেই মূল পার্লামেন্টে সেটা পাস হয়েছে সেই বিল আকারে এবং আইনে পরিণত হচ্ছে। কাজে সেখানে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি এবং গণতান্ত্রিক চেতনারও ব্যত্যয় ঘটেনি এবং স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পার্লামেন্টে বিলটা উত্থাপিত হয়েছে এবং কণ্ঠকোর্টে পাস হয়েছে। অপোজিশন থেকেও এটা বিরোধিতা করা হয়নি, অপোজিশন ব্যালেন্স থেকেও এটা বিরোধিতা করা হয়নি। কাজে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত পাস হওয়ার মধ্য দিয়ে আপনার এটা আইনে পরিণত হয়েছে। কাজে এই ক্ষেত্রে কোনো সংকট দেখিনি, এই ক্ষেত্রে কোনো সংশয়ও নেই, এই ক্ষেত্রে কোনো ভিন্ন সমস্যা হতে পারে আমি বলে মনে করি। আপনাদের ঘোষণার প্রক্রিয়াটা কেমন হতে পারে? এখানে দুটি জিনিস একটু বলা দরকার প্রসঙ্গক্রমে, কারণ দর্শক শ্রোতাদের কাছে কোনো বিভ্রান্তিমূলক মেসেজ না যায় সেই জন্যে। লোকাল গভর্নমেন্ট ইলেকশন যেটা বন্ধু বলেছেন ঠিকই, এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, কিন্তু লোকাল গভর্নমেন্ট ইলেকশন দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে কিন্তু এই প্রথমবারের মতো। আপনারা যদি স্থানীয় সরকার পরিষদের ইতিহাস দেখেন, 1875-76 সাল থেকে সেটা শুরু হয়েছে। আজকেও দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায়, পুরনো জেলাগুলোতে ডিস্ট্রিক্ট বোর্ড কিংবা টাউন হল এগুলো সেই 1900 সনের আগে অথবা 1900 শুরুর দিকে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। বহু জায়গায় আমাদের বরিশালের নলছিটি পৌরসভা 1877 সনে স্থাপিত। তার মানে কি লোকাল গভর্নমেন্ট সিস্টেমটি এই অবিভক্ত ভারতবর্ষে আগে প্রচলিত হয়েছে। রাজনৈতিক দলের জন্ম হয়েছে অনেক পরে। মুসলিম লীগের, কংগ্রেসের জন্ম হয়েছে 1906 সনে, মুসলিম লীগ হয়েছে 1913 সনে। তার মানে আগে স্থানীয় সরকার পরিষদ এসেছে, পরে রাজনৈতিক দল এসেছে। আর এখন দলীয় প্রতীকে নির্বাচন করে স্থানীয় সরকারের কাঠামোকে গৌণ করে দিয়ে দলটাকে মুখ্য করা হয়েছে। তার মানে কি যারা শাসন ক্ষমতায় আছেন তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানেও তো স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল, যেহেতু নতুন একটি পদ্ধতিতে নির্বাচনটি হচ্ছে। আর যেটি আমার বন্ধু বললেন যে সংসদে বিরোধী দল যে বিরোধী দলের নেতা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যে বিরোধী দল থেকে মন্ত্রী এবং সংসদে যারা সবসময় জি হুজুর করেন, তাদের বিরোধী দলের কথায় কতটা গ্রহণযোগ্য, এবং যে সংসদ নির্বাচনটাই নিজেই এখনো পর্যন্ত একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দেশবাসীর কাছে চিহ্নিত, সেইটাকে বারবার দোহাই দিয়ে এই স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, যেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ যে কোনো নির্বাচনের চেয়ে সবচেয়ে বেশি এবং সবচেয়ে আনন্দমুখর নির্বাচন, সেই জায়গাটা এভাবে অবহেলা করাটা ঠিক হয়নি, এই কথাটাই আমি বলতে চাচ্ছি। আচ্ছা, আমরা একদম শেষের দিকে, জনাব আহমেদ হোসেন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা এর আগেও বলেছেন, আজকেও আবার বলেছেন যে দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। কিন্তু আবার অনেকেই আবার এটাকে বলতে চান যে এই বিতর্কটা কেন এইভাবে আসে, মানে নেই বা আছে। কারণ আজকে একটা ঘটনায় দেখা যাচ্ছে যে জামায়াতুল মুজাহিদিন জেএমবি নেতা এবং আইএসের সমন্বয়কারী, যেটা আমি শুরুতে বলছিলাম, যে তার বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে একটা অভিযোগ গঠন করেছে চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ জনাব রুহুল আমিন। এই বিষয়টাকে আপনার কি মত? এই বিষয়ে এটা সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তো তথ্যের ভিত্তিতেই কথাটা বলেছেন। হ্যাঁ, এবং ওনার কাছে সেই তথ্য আছে, ইনফরমেশন আছে, যে ইনফরমেশনটা আপনার আমার কাছে নেই, এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বলেছেন যে এখানে আইএসের কোনো অস্তিত্ব নেই।
আমার জেএমবির বিষয়টা তো আপনি জানেন, জেএমবি তো বাংলাদেশে জন্মই নিয়েছে বিএনপি জামাত যখন ক্ষমতা ছিল, শেখ আব্দুর রহমান বাংলাবাই এটি তো ওনারা যখন ক্ষমতা ছিলেন তখনই জন্ম নিয়েছে, এবং ওই সময় তারা আবার ধরেছেন, ফাঁসি হয়েছে, এটা সত্য কথা, এটা মানবো আমরা। তবে জেএমবির অস্তিত্ব কম বেশি তো থাকতেই পারে। বাংলাদেশে এখন আইএস যে কথা বলেন, আইএসটা তো পৃথিবীতে এখন আইএস, পৃথিবীতে শুধু বাংলাদেশ কেন, এখন বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এই জেএমবি যারা আছে, এই ছোটোখাটো যে এবং জামাত শিবির এরা যারা আছে, ওরাই ওই আইএস নামটাকে ব্যবহার করে, ব্র্যান্ড নেম, এই ব্র্যান্ড নেমটাকে কাজটা তারাই করে, কিন্তু নামটা ব্যবহার করে আইএসএ। প্র্যাকটিক্যালি আপনার এই বক্তব্যের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের মিল আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে যারা জঙ্গি তারাই জেএমবি, তারাই আনসারুল্লাহ, তারাই আইএস, নানাভাবে নানা নামে তারা বিভিন্ন রূপে বিভিন্ন নামে তাদের কার্যক্রম নিয়ন্ত্রণ করছি। আইএস কে জামাত শিবির প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন। তাহলে এরকম প্রশ্ন আসে যে তাহলে কি আইএস এবং জামাত কি এক? এরকম প্রশ্ন যাবে, তিনি বললেন যে না, তারা নানা নামে নানাভাবে আসছে। আপনার কি মত? না, এই প্রসঙ্গে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে সরকার নিজেই এটাকে একটা কনফিউজ করে ফেলেছে প্রথম থেকে। কারণ ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন ভিত্তিক যে একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তারা বাংলাদেশ পুলিশের রেফারেন্সে বলেছে 2015 মে মাসে আবদুল্লাহ আল গালিব নামে একজন অধ্যাপককে গ্রেফতার করা হলো, যে সে আইএসের জিহাদিদেরকে বাংলাদেশে রিক্রুট করছে। এই ভাষ্যটা গেল ইন্টারন্যাশনাল মিডিয়ায়। সেখানে ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে এই ধরনের বিশ্লেষণ আসতে থাকলো যে যদি রিক্রুটমেন্টই হয় তাহলে আইএসের ক্যাম্প নিশ্চয়ই বাংলাদেশে আছে। আবার আবদুল্লাহ আল গালিব গ্রেপ্তার হওয়ার পরপরই আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা বলে আখ্যায়িত করে মুফতি জাসিমউদ্দিন রহমানীকে গ্রেপ্তার করা হলো। মুফতি জাসিমউদ্দিন রহমানীকে গ্রেপ্তার করলো ঢাকা পুলিশ, গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার করার পরে আব্দুর রহিম জিহাদি, ডন নামে যিনি পরিচিত, অতি সম্প্রতি সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হয়েছেন, ইউএস বিমানের ড্রোন হামলায়। সেই ডন আবার ভিডিও প্রচার করলো রহমানীর মুক্তির ভিত্তিতে। এবং আনসারুল্লাহ বাংলা টিম নামে যে সংগঠনটি বাংলাদেশে আছে, এটা কিন্তু পুলিশ স্বীকার করছে, স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছে, আপনি যেটা বললেন। এখন এই আনসারুল্লাহ বাংলা টিম পুলিশের দেয়া তথ্য মতে আইএসের যে সাময়িকী, যেটা তাদের মুখপত্র দাবিক, এবং আল কায়েদার যে মুখপত্র যেটা ইন্সপায়ার, এটার বাংলা অনুবাদ করে আনসারুল্লাহ বাংলা টিম নিয়মিত প্রচার করছে এবং সেটা পোস্ট করছে। এবং 15 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছিল। সরকার, মানে আইন প্রয়োগকারী সংস্থা নিজেরা স্বীকার করেছে। তাহলে সরকার এক সময় বলেছে আইএস নেই, এখন আবার বলছে আছে। নিজেরাই যদি সরাসরি নেই। এবং এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, আওয়ামী ওলামা লীগ, যেটি বর্তমান শাসক দল আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠন, এই ওলামা লীগের নেতারা এখন পর্যন্ত 3 থেকে 4 বার বলেছেন যে ওলামা লীগের আরেকটি অংশের নেতা কি একজন বেলালি, সে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, তার মাধ্যমে জিহাদি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সে ব্যাপারে কোনো পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা দেখি না। আমরা বলছি সরকার এখানে তালগোল পাকিয়ে ফেলেছে, এটা পরিষ্কার করা উচিত। না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই মুহূর্তে আমরা জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদের উৎস খুঁজে দেখছি। জঙ্গি সংগঠনগুলোর আয়ের উৎস খুঁজে দেখতে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দেওয়া হয়েছে। লাস্ট কমেন্ট এই ব্যাপারে, যে সরকারি যে উদ্যোগগুলো এই যে সন্ত্রাসী সংগঠন বা জঙ্গি সংগঠনগুলোকে ন্যাপ করার ব্যাপারে, তাদেরকে চ্যালেঞ্জ করার ব্যাপারে, অ্যারেস্ট করার ব্যাপারে, এটাই তো আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড কার্ভ করার জন্য, জঙ্গি কর্মকাণ্ডকে কার্ভ উচ্ছেদ করার জন্য তো আমাদের গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। আমাদের এতে যতগুলো কমিটমেন্ট আছে রাজনৈতিকভাবে, সেই কমিটমেন্টের এইটি একটা অন্যতম প্রধান কমিটমেন্ট। বাংলাদেশ সন্ত্রাসমুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, বাংলাদেশ সাম্প্রদায়িকতা মুক্ত হবে, বাংলাদেশ একেবারে একটা সেকুলার স্টেট, অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, শান্তির বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে। এইটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের কমিটমেন্ট, আমাদের রাজনৈতিক কমিটমেন্ট এবং প্রধানমন্ত্রীর কমিটমেন্ট। এবং ঘুরে ফিরে কিন্তু বিএনপিও কিন্তু কথা বলছে, কিন্তু প্রকাশ্যে বলছে না। এবং আমি দেখেন, একটা গ্রাম দেশে কথা আছে যে আপনার ঠাকুর করে কেড়ে কলা আমি খাই না। আমি দিনকালের পত্রিকা দেখলাম যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত মুরতাদ, আইএসের চোখে 3টা পার্টি মুরতাদ। মানে এইটা কে বলছে এটা করার জন্য, নিউজটা করার জন্য? আমরা আজকে কথা বলতে গেলে আজকে এটা নিয়ে আগুন নিয়ে খেলতে নেই। এটা আইএস একটা বিশাল বিষয়, এটা নিয়ে এত বেশি কথা বলা দরকার। আমরা আজকে সময় নেই। ইডিওলজিকে ইডিওলজি দিয়ে ফাইট করা উচিত। সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাস চাপিয়ে দিলে সফল হয় না, এটা প্রমাণ সিরিয়া, ইরাক, ফ্রান্স, আমেরিকা। ধন্যবাদ জানাব মোয়াজ্জেম হোসেন আলাদ, ধন্যবাদ জানাব আহমেদ হোসেন স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। অনুষ্ঠানটি দেখতে অনলাইনে ভিজিট করুন www.ntvd.com। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।